মস্কোর বিরুদ্ধে উত্তর ইউরোপে সামরিক আগ্রাসনের অভিযোগ ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের হুমকি প্রতিহত করার ঘোষণা পুতিনের। রুশ মার্কিন পরমাণু যুদ্ধের আশঙ্কা বিশ্লেষকদের। সিরিয়ার রাক্কায় জরুরি অবস্থা ঘোষণা মার্কিন জোটের। বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ফাতার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টির। তুরস্কে শরণার্থী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের আহ্বান জাতিসংঘের। গ্রিসে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা 90% কমেছে বলছে ইইউ। এবং ব্রাজিলের অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেন দিলমা রৌসেফ। নতুন প্রেসিডেন্ট টেমারের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনকে রাশিয়ার জন্য হুমকি উল্লেখ করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোমানিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্টেশন চালু করার প্রতিক্রিয়ায় একথা বলেন পুতিন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে উত্তর ইউরোপে সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় যুক্তরাষ্ট্র রাশিয়া পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন মার্কিন বিশ্লেষকরা। মধ্য ইউরোপের দেশ রোমানিয়ায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শীর্ষস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির উদ্বোধন করা হয়। ইরানের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হুমকি মোকাবিলায় এ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার কথা জানায় ওয়াশিংটন। তবে রাশিয়া এ ধরনের মার্কিন পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। শুক্রবার সোচিতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রুশ মার্কিন অস্ত্র চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয়। পূর্ব ইউরোপে পরমাণু কর্মসূচি বাড়ানোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এতে স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি উত্তেজনা বাড়বে। তারা রাশিয়াকে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে, নিরাপত্তার স্বার্থে সেগুলোকে নিষ্ক্রিয় করার কথা ভাবতে আমরা বাধ্য হচ্ছি। এদিকে মস্কোর বিরুদ্ধে উত্তর ইউরোপে সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ তুলে এ বিষয়ে রাশিয়াকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ওবামা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্কের নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। মিন্স্ক চুক্তি বাস্তবায়ন করার আগ পর্যন্ত রাশিয়ার উপর আমাদের চাপ অব্যাহত থাকবে। বাল্টিক নর্ডিক অঞ্চলের দেশগুলোয় রুশ সামরিক সরঞ্জাম সমাবেশের বিষয়টি নিয়েও আমরা উদ্বিগ্ন। তাদের উচিত আন্তর্জাতিক আইন মেনে যে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করা। যুক্তরাষ্ট্র রাশিয়া ক্ষেপণাস্ত্র বিতর্কের ধারাবাহিকতায় যে কোনো সময় দুদেশের মধ্যে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন বিশ্লেষক স্টিফেন ল্যান্ডম্যান। যুক্তরাষ্ট্র শান্তির পরিবর্তে সবসময় যুদ্ধ চায় উল্লেখ করে রাশিয়া তাদের প্রধান লক্ষ্য বলে প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। এদিকে ভয়াবহ ধ্বংসক্ষমতার অধিকারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। RS-28 নামের ক্ষেপণাস্ত্রটি কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশকে ধ্বংস করে দিতে পারবে বলে জানায় রুশ গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আইএসের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে তুর্কি সরকার ইচ্ছাকৃতভাবে নিজ দেশের মাটিতে আইএসের অস্তিত্ব সংক্রান্ত তথ্যের ব্যাপারে নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্য এরেন এরদেন। এদিকে ইরাকে আইএস জঙ্গিদের কাছে তুরস্কের পাঠানো ওষুধ ভর্তি মালবাহী ট্রাক সিরিয়ার আলেপ্পো প্রদেশের নুবল থেকে আটক করেছে সিরীয় সেনাবাহিনী। সম্প্রতি রুশ সরকার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আহরার আল শামকে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন করতে নিরাপত্তা পরিষদে দাবি তোলে, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ভেটোতে সে প্রস্তাব শেষ পর্যন্ত পাশ হয়নি। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের মতে আহরার আল শাম সিরিয়ার অন্যান্য উদারপন্থী বিদ্রোহীদের মতোই যারা শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার খোদ সেই সংগঠনের বিরুদ্ধে উঠেছে গণহত্যা, ধর্ষণ ও অপহরণের মতো মানবতা বিরোধী অভিযোগ।
সংখ্যালঘু আলাউইত অধ্যুষিত হামা প্রদেশের জারা গ্রামে আরেক জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্টের সাথে মিলে ভয়াবহ সব অপরাধ সংগঠিত করেছে গোষ্ঠীটি। নৃশংসভাবে হত্যা করেছে 6 নারী সহ অন্তত 19 জনকে। যদিও আহরার আল শাম এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ভুক্তভোগী গ্রামবাসী বলছেন ভিন্ন কথা। আহরার আল শামের লোকেরা আমাদের আত্মীয় স্বজনের অনেককেই মেরে ফেলেছে, শিশুদের ধরে নিয়ে গেছে। জানি না ওদের ভাগ্যে কি ঘটেছে। ওরা আমাদের গ্রামে হঠাৎ করে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে ফেলে। শুধু তাই নয়, আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক আর সম্মানিত আবু নাভালকেও 2 মেয়ে সহ চোখের সামনে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। এদিকে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন 2 বছরেরও বেশি সময় ধরে দখল করে রাখা সিরিয়ার রাক্কা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে আইএস। জঙ্গিরা স্পষ্টতই কোণঠাসা হয়ে পড়েছে, কারণ তারা শহরের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সিরীয় যৌথ বাহিনীকে দেখতে পাচ্ছে। ওরা এখন ভয়ের মধ্যে আছে আর বুঝতে পারছে সামনে কি আসছে। এরই মধ্যে তুরস্কের বিরোধী দলীয় কুর্দি সংসদ সদস্য এরেন এরদেম অভিযোগ করলেন, তুরস্কে সরকারের মদদে আইএস জঙ্গিরা দেশটিতে সংগঠিত হয়ে সিরিয়ায় লড়াই করতে গেছে। আমার হাতে তুর্কি পুলিশের যেসব নথি রয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে আইএস জঙ্গিরা তুরস্কে কোথায় অবস্থান করছে, কাদের সাথে যোগাযোগ করছে, এমনকি তাদের ফোন কলের রেকর্ড পর্যন্ত পুলিশের কাছে আছে। যাদের নাম এখানে রয়েছে তারা সবাই এখন সিরিয়ায় যুদ্ধ করছে। এ থেকে বোঝা যায় তুরস্কের পুলিশ সবই জানত, কিন্তু সরকারের নির্দেশে সব দেখেও না দেখার ভান করছে তারা। এরেনের এ ধরনের অভিযোগের মধ্যে সিরীয় সেনাবাহিনী জানালো, উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তবর্তী শহর নোবল থেকে তুরস্কের একটি ওষুধ ভর্তি মালবাহী ট্রাক আটক করেছে। সেনা গোয়েন্দাদের দাবি, তুর্কি ট্রাকটি ইরাকে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি মসুলের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এ ব্যাপারে তুরস্কের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ফাতা আলেপ্পো প্রদেশে বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আলেপ্পোর কুর্দি নিয়ন্ত্রিত শেখ মাকসুদ শহরে এ ধরনের হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে বরাতে শুক্রবার জানায় অ্যামনেস্টি। বিদ্রোহীদের হাতে তৈরি মর্টারগুলো প্রায়ই সামরিক লক্ষ্যে আঘাত না হেনে আবাসিক এলাকাগুলোতে আঘাত হানছে বলেও সংগঠনটির প্রতিবেদনে বলা হয়। তাদের মতে চলতি বছরের গেল ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিদ্রোহীদের হামলায় 83 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে 30 শিশুও রয়েছে। শহরটিতে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে সেখানে অবিলম্বে ত্রাণ সহায়তা পৌঁছাতে অনুমতি দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার আলহাজ মুস্তাফা বদরেদ্দিনের নিহত ঘটনায় মার্কিন সামরিক জোটের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, বদরউদ্দিনের নিহতের বিষয়টিকে এখনও নিশ্চিত করতে পারেনি তারা। হিজবুল্লাহ প্রথমে বদরউদ্দিনের মৃত্যুর জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করলেও শনিবার দলটির এক বিবৃতিতে এর জন্য তাকফিরি জঙ্গিদের দায়ী করা হয়। এদিকে শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর এই শীর্ষ সামরিক কমান্ডারের দাফন সম্পন্ন হয়েছে। মুহুর্মুহু স্লোগানে কাঁপছে বৈরুতের রাজপথ। সিরিয়ায় বোমা হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিনের দাফন অনুষ্ঠানে জড়ো হয়ে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় কয়েক হাজার সমর্থক। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনকারী সশস্ত্র সংগঠনটির শুরা কাউন্সিলের সদস্য ও এর প্রধান হাসান নাসরুল্লাহর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মুস্তাফা বদরেদ্দিনকে সামরিক শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। তার মৃত্যুর শোক আমাদের আরো শক্তিশালী করেছে। আমরা সিরিয়ার আরো অভ্যন্তরে প্রবেশ করব, কারণ আমাদের সক্ষমতা রয়েছে আর দেহে এখনো প্রাণ রয়েছে। বদরেদ্দিনের জীবন উৎসর্গকে স্বাগত জানাই। আশা করি তার আত্মা শান্তিতে থাকবে। তিনি আমাদের জন্য অমর প্রেরণার উৎস। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় মোস্তফা বদরুদ্দিন নিহত হয়েছেন শুরুতে এমন দাবি করলেও শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তাকফিরি জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ডে জড়িত।
বদরেদ্দিনে নিহত হওয়ার খবর ঘোষণা করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে 1982 সাল থেকে ইসলামী প্রতিরোধের অধিকাংশ অভিযানে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন বদরেদ্দিন, তবে তার নিহতের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। সিরিয়ায় বোমা হামলায় হিজবুল্লাহর কমান্ডার বদরেদ্দিনের নিহতের খবর আমরা জেনেছি। এই বিষয়টি এখনো আমরা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারিনি। তবে আমার যতটুকু ধারণা, ওই ঘটনায় মার্কিন সামরিক জোটের বিমান অভিযানের কোনো সংশ্লিষ্টতা ছিল না। 1961 সালে জন্মগ্রহণকারী মোস্তফা বদরেদ্দিনকে 2008 সালে গাড়ি বোমা হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক শাখার তৎকালীন প্রধান ইমাদ মোগানিহের চেয়েও বেশি বিপজ্জনক বলে বর্ণনা করেছিল কানাডার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএসের বোমা হামলা ও গুলিতে নিহত হয়েছেন অন্তত 16 জন, আহত হয়েছেন আরও অন্তত 25 জন। শুক্রবার শিয়া অধ্যুষিত উত্তরাঞ্চলীয় বালাট শহরের একটি ক্যাফেতে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে 3 বন্দুকধারী ক্যাফেটিতে ঢুকে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন অন্তত 12 জন। স্থানীয়রা জানান, ক্যাফেটিতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকরা আড্ডা দিত। এই ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে গিয়ে নিকটবর্তী একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নেয়। সেখানে পুলিশ ও শিয়া যোদ্ধাদের সঙ্গে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়। দুপক্ষের গুলিতে নিহত হয় আরও অন্তত 4 জন। বন্দুকধারীদের একজন নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরো যারা দেখবেন, দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং এর অবস্থানের প্রতি আরব দেশগুলোর সমর্থন। নতুন করে 3200 একর জায়গা দখলের চেষ্টা করছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের। তুরস্কের আশ্রয় শিবিরগুলো শরণার্থী শিশুদের উপর যৌন নিপীড়নের ঘটনার তদন্তে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে সমুদ্র পথ পাড়ি দিয়ে গ্রিসে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা 90% কমে এসেছে বলে জানিয়েছে ইইউ বর্ডার এজেন্সি। এরই মধ্যে ভূমধ্য সাগরের অভিযান চালিয়ে উদ্ধার করা অন্তত 800 অবৈধ অভিবাসীকে শুক্রবার ইতালির সিসিলি বন্দরে নিয়ে আসা হয়েছে। ভূমধ্য সাগরে ইউর নৌ অভিযান ও কড়াকড়ি আরোপের পরও অভিবাসীদের ইউরোপমুখী ঢল অব্যাহত আছে। বৃহস্পতি ও শুক্রবার সাগরে অভিযান চালিয়ে আটকে পড়া 2টি নৌকা থেকে অন্তত 800 অভিবাসীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের ইতালির বন্দর নগরী সিসিলির অগাস্টায় নিয়ে আসা হয়। উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই সিরিয়া ও সোমালিয়ার নাগরিক বলে জানায় কর্তৃপক্ষ। গ্রিসে সাগর পথে অবৈধ অভিবাসীদের প্রবেশ অব্যাহত থাকলেও মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে এর সংখ্যা 90% কমে এসেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের পর এর সংখ্যা কমে এসেছে বলে জানানো হয়। এজেন্সি ফ্রন্টেক্স জানিয়েছে, এপ্রিল মাসে তুরস্ক হয়ে 2700 অভিবাসী গ্রিসে পৌঁছায়। এদিকে তুরস্কের আশ্রয় শিবিরগুলোই শরণার্থী শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনার তদন্তে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। তুরস্কের উচিত এ ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত করা। কি ঘটেছে কেবল তার অনুসন্ধান নয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তাও দেশটির সরকারকে নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। সন্ত্রাস বিরোধী আইন অপরিবর্তনীয় রাখার সিদ্ধান্তে তুরস্কের অটল অবস্থানের কারণে ইউরোপে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সুবিধা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিবাসী সংকট নিরসনে ব্রাসেলসে ইউভুক্ত দেশগুলোর মন্ত্রীদের বৈঠকের পর তুরস্ক ইইউ চুক্তি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে উল্লেখ করে শরণার্থী নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার হুমকি দিয়েছে আঙ্কারা। শিরিন আক্তার, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে দাবি করেছেন ব্রাজিলের সদ্য অপসারিত প্রেসিডেন্ট দিলমা রোসেফ। নারী এবং কৃষ্ণাঙ্গবিহীন নতুন মন্ত্রিসভার নিন্দা জানিয়েছেন রোসেফ। ব্রাজিলের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মিশেল টেমারের সভাপতিত্বে শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। বৈঠকে ব্রাজিলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঐক্যের আহ্বান জানিয়ে মিশেল টেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এদিকে রোসেফ সমর্থকরা রিও ডি জেনিরোতে তার অভিশংসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ব্রাজিলের রিও ডি জেনেরোর রাস্তায় জড়ো হয়ে দিলমা রোসেফের অভিশংসনের বিরুদ্ধে এভাবে বিক্ষোভ করতে দেখা যায় শত শত মানুষকে।
রোসেফকে কৌশলে যেভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে প্রহসনের সঙ্গে তুলনা করেছেন রোসেফ সমর্থকরা। যা ঘটছে তার সঙ্গে আমি কোনোভাবেই একমত না। গত নির্বাচনে যারা জিততে পারেনি তারাই রোসেফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই অধিকার তাদের নেই। বিক্ষোভকারীরা যত আন্দোলনই করুক থেমে নেই ব্রাজিলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল টেমার। বৃহস্পতিবার 22 সদস্যের মন্ত্রিসভা গঠনের পর শুক্রবার প্রথম মন্ত্রিসভা বৈঠক করেন তিনি। বৈঠকে ব্রাজিলের চলমান রাজনৈতিক সংকট দূর করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা হয়। ব্রাজিলের ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকার করেন টেমার। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী রোমেরো জুকা জানান তাদের উন্নয়ন পরিকল্পনার কথা। নতুন অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে বহু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেগুলো হবে আরো সুসংহত এবং আরো বেশি স্থিতিশীল। তবে নারী সদস্যবিহীন এবং শুধু শ্বেতাঙ্গদের নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার নিন্দা জানিয়েছেন দিলমা রোসেফ। তিনি বলেন তার 31 সদস্যের মন্ত্রিসভায় 7 জন নারী মন্ত্রী ছিলেন। শুক্রবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রোসেফ। অভিশংসন বিচার চলাকালে তিনি এ ভবনেই বাস করবেন। সত্যিকার অর্থে দেশটাকে গড়তে চাইলে কৃষ্ণাঙ্গ ও নারীদের মন্ত্রিসভায় রাখাটা মৌলিক বিষয়। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকার অর্থনৈতিক ক্ষেত্রে অনুদার এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে রক্ষণশীল। পার্লামেন্টের ভোটাভুটি রোসেফের বিপক্ষে যাওয়ায় আগামী 6 মাসের জন্য বরখাস্ত হন রোসেফ। দুর্নীতির অভিযোগে রোসেফকে অভিশংসনের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট মিশেল টেমার। আগামী 6 মাস দুর্নীতির অভিযোগে আদালতে তার বিরুদ্ধে বিচার কাজ চলবে। নিজের অভিশংসনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রোসেফ। ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রোসেফের বিরুদ্ধে 2014 সালের নির্বাচনের আগে সরকারের ঘাটতি লুকিয়ে বাজেটে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। আফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সুইডেনে আজ বসছে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতার ফাইনাল আসর। দর্শক বাজিতে এগিয়ে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স আর সুইডেনের শিল্পীরা। সন্ত্রাস ও চরমপন্থা দমনে করণীয় বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে আলোচনা আয়োজনে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে নয়াদিল্লির পাশে থাকারও ঘোষণা দিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্রেইগ হল। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সন্ত্রাস ও জঙ্গিবাদকে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ক্রেইগ হল। যুক্তরাষ্ট্র ও ভারত সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জানি বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি বাংলাদেশে চরমপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ায় দুদেশের আলোচনায় বসা উচিত, আর এক্ষেত্রে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে। ভারত মহাসাগরে মাছ ধরা জেলেদের বিষয়ে শ্রীলঙ্কার সঙ্গে একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে মোদী দুই দেশের জেলেদের নিয়ে দীর্ঘদিন থেকে চলমান সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন। 2 দিনের সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শুক্রবার সকালে নয়াদিল্লি পৌঁছান। পরে মোদীর সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কায় ভারতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তিনি। শনিবার লঙ্কান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে কুম্ভ মেলায় যোগ দেন। চব্বিশ ঘণ্টার ব্যবধানে ভারতের ঝাড়খণ্ড ও বিহারে 2 সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বিহারের এক বাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হিন্দি পত্রিকা হিন্দুস্তানের চিফ অব ব্যুরো রাজতেও রঞ্জন। এরপর রাতে ঝাড়খণ্ডের যাত্রায় নিহত হন তাজা টিভির প্রতিবেদক অখিলেশ প্রতাপ সিংহ। 2 ঘটনাতেই তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিবেশী 2 রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও রঘুবর দাস। দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের অবস্থানের প্রতি আরব দেশগুলো সমর্থন জানিয়েছে বলে দাবি করেছে চীন। আরব লীগের 21টি দেশের মন্ত্রীদের সঙ্গে চীনের বৈঠকে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি রূপরেখা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে চীন নতুন করে 3200 একর জায়গা নিজেদের বলে দাবি করছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
প্রশান্ত মহাসাগরের প্রায় 14 লাখ বর্গমাইল এলাকা নিয়ে দক্ষিণ চীন সাগরের অবস্থান। বিশ্বের 1/3 বাণিজ্য এই সমুদ্রপথেই সম্পন্ন হয়ে থাকে। এখানকার কয়েকশো দ্বীপের মালিকানা এবং সুবিশাল জলরাশির মৎস্য ও খনিজ সম্পদের দখল নিয়ে কয়েক দশক ধরে উত্তেজনা চলে আসছে। গত বছর চীনের কৃত্রিম দ্বীপ তৈরি এবং বর্তমান সামরিক তৎপরতা নিয়ে সোচ্চার যুক্তরাষ্ট্র ও চীনের কয়েকটি প্রতিবেশী দেশ। অঞ্চলটিতে নিজেদের অবস্থান সুসংহত করতে দীর্ঘদিন থেকেই কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাতারের দোহায় চীনা প্রতিনিধি ও আরব লীগের 21টি দেশের মন্ত্রীদের বৈঠকে চীনের সঙ্গে আরব দেশগুলোর সহযোগিতা বাড়াতে একটি রূপরেখা সই হয়। সেখানে দক্ষিণ চীন সাগরে চীনের অবস্থানের প্রতি আরব দেশগুলো সমর্থন জানিয়েছে বলে দাবি করেছে চীন। এছাড়া এরই মধ্যে ভেনেজুয়েলা, মৌরিতানিয়া ও গ্যাবন এ ব্যাপারে চীনের প্রতি সমর্থন দিয়েছে বলে শুক্রবার জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দোহা ঘোষণার মাধ্যমে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের বিরোধ নিষ্পত্তিতে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে আরব দেশগুলো। জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অবশ্যই সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। এদিকে ভিয়েতনাম থেকে 3 দশকের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা দেশ দুটির সম্পর্কে নতুন মোড় নেবে বলে মন্তব্য করে চীন। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন লু ক্যাং। এছাড়া দক্ষিণ চীন সাগর নিয়ে জাপান লাওস সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি। জাপান দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। লাওসের সঙ্গে সমঝোতার যে খবর প্রকাশ পেয়েছে তা পুরোপুরি সত্য নয়। এ ব্যাপারে লাওস সরকারের অবস্থান জাপানকে সমর্থন করে না। এদিকে দক্ষিণ চীন সাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে 3200 একরেরও বেশি এলাকা চীন নতুন করে নিজেদের বলে দাবি করছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এই সংক্রান্ত একটি প্রতিবেদনে পেন্টাগন জানায়, কৃত্রিম দ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করছে চীন। বিতর্কিত অঞ্চলে চীনের সেনা চৌকি স্থাপনের কিছু ছবিও প্রকাশ করে তারা। এছাড়া স্পার্টলি দ্বীপপুঞ্জের রানওয়ে 10,000 ফুট পর্যন্ত বাড়ানোর পাশাপাশি চীন সেখানে বিভিন্ন নির্মাণ কাজ চালাচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে 1 মে শুরু হওয়া দাবানলের তীব্রতা কিছুটা কমে এসেছে। দ্বিতীয় সপ্তাহে ঝড়ো হাওয়া কমতে শুরু করায় টানা কয়েকদিন কাজ করা দমকল কর্মীদের বিশ্রাম দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক দশকের মধ্যে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছেন ফোর্ট ম্যাকমারের শহরের নিক ওয়ার্ডিংটন নামের এক অগ্নি নির্বাপন কর্মী। বিবিসিকে তিনি জানিয়েছেন তীব্র ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার সঙ্গে লড়াইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ফোর্ট ম্যাকমারে ও তার আশপাশে ছড়িয়ে পড়া দাবানলের তীব্রতা কিছুটা কমে এলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে এখনো কাজ করছেন শত শত দমকল কর্মী। ফোর্ট ম্যাকমারে শহরে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই তার নিয়ন্ত্রণে কাজ করেছেন নিক ওয়ার্ডিংটন। আগুনের ভয়াবহতা কাছ থেকে দেখেছেন তিনি। টানা কয়েকদিন বিপদসংকুল পরিস্থিতিতে কাজের পর এখন পরিবারের সঙ্গে সময় কাটালেও আগুনের ভয়াবহতা সারাক্ষণই তাড়া করছে তাকে। দমকল কর্মী হিসেবে 12 বছরের অভিজ্ঞতায় এমনটি আর দেখেননি বলে জানান তিনি। ঝড়ো হওয়ার কারণে আগুন লাফিয়ে বাড়ছিল। 1 সেকেন্ড পরে কি হবে আমরা আন্দাজ করতে পারছিলাম না। পাহাড়ের উপরে আগুন দেখার 1 মিনিটের মধ্যে ঝর্ণার মতো তা নিচে নেমে আসছিল। আবার তীব্র ধোঁয়া আর মুহূর্তেই আগুন দিক পরিবর্তন করায় তা আমাদের বেশ বিপাকে ফেলে দিয়েছিল। দাবানল ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ ফোর্ট ম্যাকমারের অধিবাসীদের শহরটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও পেশাগত দায়িত্ব পালনের জন্য পরিবারের সঙ্গে যেতে পারেননি নিক। তার স্ত্রী কেরি ওয়ার্ডিংটন সন্তানদের নিয়ে পাশের শহরে বাবা মায়ের কাছে আশ্রয় নেন। আমি কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাইছিলাম না, কিন্তু একজন অগ্নি নির্বাপন কর্মীর স্ত্রী হিসেবে আমাকে তা করতে হয়েছিল। তবে আমার বিশ্বাস ছিল সে তার দায়িত্ব পালন শেষে আমাদের মাঝে ফিরে আসবে। আগুনের লেলিহান শিখার সঙ্গে লড়াই করার নিক তার স্ত্রীর কাছে এখন বিজয়ী বীর। তবে বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয় এখনো ফিরতে পারেননি তারা। তবে শিগগিরই বাড়ি ফেরার আশা করছেন এ দম্পতি। দাবানলে ফোর্ট ম্যাকমারে শহরের অন্তত 2400 বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধের পাশাপাশি অন্য নাগরিক সুবিধা বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ এখনো শহরটি ছেড়ে যাওয়া অধিবাসীদের ফেরার অনুমতি দেয়নি। এছাড়া পাশের এডমন্টন শহরে আগুন ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের চেষ্টায় তা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। অ্যালবার্টা প্রদেশের এ দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ $900 কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। 116 বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ সুসান্না মুশাদ জোন্স।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জোনসের জন্ম 1899 সালে যুক্তরাষ্ট্রের আলাবামায়। হাই স্কুলের গণ্ডি পেরোনোর পর 1922 সালে তিনি নিউ জার্সিতে চলে যান এবং পরে সেখান থেকে নিউ ইয়র্কের ব্রুকলিনে চলে আসেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে জোনস নিউ ইয়র্কে গৃহপরিচারিকার কাজ করতেন। 1965 সালে তিনি কাজ থেকে অবসর নেন। প্রচুর ঘুম এবং ধূমপান ও অ্যালকোহল গ্রহণ না করাই তার দীর্ঘ জীবনের পেছনে রহস্য বলে তিনি জানিয়েছিলেন। এদিকে জোনসের মৃত্যুর পর এখন ইতালিতে বেঁচে থাকা 116 বছর বয়সী এম্মা মোরানো মার্তিনুজ্জি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। বিনোদন দুনিয়ার খবর। সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার অনুষ্ঠেয় ইউরোপ তথা বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ মর্যাদা সম্পন্ন মিউজিক রিয়েলিটি শো ইউরোভিশন সং কন্টেস্ট 2016 এর ফাইনাল। দুটি সেমিফাইনাল থেকে 10টি করে 20টি দেশ সহ এবারের প্রতিযোগিতার স্বাগতিক দেশ সুইডেন এবং বিগ 5 খ্যাত 5টি দেশ অংশ নিতে শনিবারের এই ফাইনালে। আর একে সামনে রেখে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয়ার লক্ষ্যে তাই শেষ মুহূর্তের অনুশীলন নিয়ে ব্যস্ত ফাইনালিস্ট 26টি দেশের শিল্পীরা। বিজয়ী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত দর্শকদের বাজির দরে এগিয়ে আছে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স আর সুইডেন। গত মঙ্গলবারের প্রথম সেমিফাইনালে 10টি দেশ ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার স্টকহোমে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ ইউরোভিশন সং কন্টেস্ট 2016 এর দ্বিতীয় সেমিফাইনাল। একের পর এক অসাধারণ সব গান আর মনোমুগ্ধকর পরিবেশনায় এদিন দর্শক মাতান এই রিয়েলিটি শোর মধ্য দিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া 18টি দেশের শিল্পীরা। সবার পরিবেশনা শেষে বিচারকদের রায়ে স্বপ্নের ফাইনালের জন্য নির্বাচিত করা হয় লাটভিয়া, জর্জিয়া, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, ইউক্রেন, সার্বিয়া, পোল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া এবং বেলজিয়ামকে। অন্যদিকে অনবদ্য পরিবেশনার পরও বাদ পড়তে হয় নরওয়ে, মেসিডোনিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, বেলারুশ, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করা শিল্পীদেরকে। এছাড়াও নিয়ম অনুযায়ী এবারের প্রতিযোগিতার স্বাগতিক দেশ সুইডেন এবং বিগ 5 খ্যাত 5টি দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও স্পেন আগে থেকেই জায়গা করে নিয়েছে শনিবার অনুষ্ঠেয় স্বপ্নের ফাইনালে। এদিকে শনিবারের ফাইনালকে সামনে রেখে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে শুক্রবার শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেছে বিগ 5 খ্যাত 5টি দেশের শিল্পীদের। এদিন অনুশীলন শেষে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় নিজেদের সেরাটা উপহার দিয়ে ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শিল্পীরা। আমি মনে করি জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই। কখনো কখনো কোনো একটি ঘটনা আমাদেরকে কষ্ট দেয় ঠিকই, পরে হয়তো আমরা নিজেরাই বুঝতে পারি ঘটনাটি থেকে আমরা কি শিক্ষা নিয়েছি। তাই এই মুহূর্তে আমি আসলে বুঝতে পারছি না এখানে আসতে পারাটাকে ভাগ্য বলবো নাকি নিয়তি বলবো। শুধুমাত্র জয় নয়, ইউরোভিশনে আমার লক্ষ্য গানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী শ্রোতা ও দর্শকদের একটি বার্তা দেয়া। তা হলো শান্তি ও ভালোবাসার বার্তা। গোটা ইউরোপে আমরা এই মুহূর্তে একটি কঠিন সময় পার করছি। ইউরোপ জুড়ে বিভিন্ন জাতির মধ্যে যে বৈচিত্র্য ও ভিন্নতা রয়েছে সেই সুন্দর দিকটিকেই আমি আমার গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। ইউরোভিশনের গত আসরের ফাইনালটি টেলিভিশনের কল্যাণে উপভোগ করেছিলেন বিশ্বব্যাপী প্রায় 20 কোটি দর্শক। আর এরই ধারাবাহিকতায় এবারের ফাইনালকেও তাই দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার পাশাপাশি প্রতিযোগিতাটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এতে নিজের একটি সম্পূর্ণ নতুন গান পরিবেশন করার কথা রয়েছে জনপ্রিয় মার্কিন পপ শিল্পী জাস্টিন টিম্বারলেকের। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় শুরু হবে ইউরোভিশন সং কন্টেস্ট 2016 এর ফাইনাল। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মস্কোর বিরুদ্ধে উত্তর ইউরোপে সামরিক আগ্রাসনের অভিযোগ ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের হুমকি প্রতিহত করার ঘোষণা পুতিনের। রুশ মার্কিন পরমাণু যুদ্ধের আশঙ্কা বিশ্লেষকদের। সিরিয়ার রাক্কা জরুরি অবস্থা ঘোষণা। মার্কিন জোটের বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল-ফাতাহর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টির।
তুরস্কে শরণার্থী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের আহ্বান জাতিসংঘের। গ্রিসে আসা অবৈধ অভিবাসী সংখ্যা 90% কমেছে বলছে ইইউ। এবং ব্রাজিলের অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেন দিলমা রোসেফ। নতুন প্রেসিডেন্ট টেমারের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।